আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, কে কে আছো? কে কে কোন মেডিকেলের আছো একটু জানাও, বিশেষ করে যারা এবছর চান্স পেয়েছো। তবে এই লেকচারটা ইন্টারমিডিয়েটের কেউ দেখলেও আমার মনে হয় উপকৃত হবে। পাশাপাশি সিনিয়ররা অনেক ভালো পারে, তাদের না দেখলেও চলবে। তো মূলত মেডিকেলের কথা যদি আমি একটু বলি, আমি একটু 2-3 মিনিট শেয়ার করি আমার কিছু কথা। সেটা হচ্ছে আমার একটা জিনিস খুব উপকার হয়েছিল, বিশেষ করে আমি যখন রংপুরে কোচিং করে চান্স পাই এবং একটা কোচিং সেন্টার থেকে এ ধরনের একটা প্রোগ্রাম টোটালি ফ্রিতে করানো হলো। এবং সেই থেকে আমার কাছে মনে হলো যে না, যদি স্টুডেন্টদের এই একই কাজটা আমি যতটুকু পারি আমার সাধ্যমতো করি, তাহলে হয়তো বা তারা উপকৃত হবে। এবং বিলিভ করো, আমি যেমন কখনোই, আমি যদি একদম বুড়ো হই, হয়তো বা আমি ওই অবদানের কথাটা ভুলবো না। কারণ ওই জায়গাতে এমন কিছু বিষয় আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল, মেডিকেলে গিয়ে অনেক অনেক সহজ হয়েছিল। মেডিকেলের অন্যান্য আমার যে কলিগগুলো ছিল বা স্টুডেন্ট যারা ফ্রেন্ডরা ছিল, সো তাদের দেখা গেল যে প্রথম 1-2 সপ্তাহ ধরতে কষ্ট হয়েছে। এবং বিলিভ করো, আমার খুব মনে পড়ে, রোল 114 হবে, আমার রোল ছিল 141। তো ওই ছেলেটা মানে 7 দিন টিকতে না পেরে সে ঢাকা মেডিকেল থেকে মাইগ্রেট করলো, করে তার এলাকায় চলে গেল। তার মানে দেখো, এরকম একটা পরিস্থিতি কিন্তু শুরু হয় শুরুর দিকে, কারণ তোমরা টোটালি আননোন, তোমরা আসলে জানো না যে কিভাবে পড়তে হবে। এবং মেডিকেল ভর্তি মানে মেডিকেলে প্রথম যে পরীক্ষা হবে, বা যেটাকে আমরা ফার্স্ট প্রফেশনাল এক্সাম বলি, সংক্ষেপে ফার্স্ট প্রফ, আমি তোমাদের কোনো বইটই পরীক্ষা সম্পর্কে ধারণা দিব না। তো সেই ফার্স্ট প্রফে 3টা সাবজেক্টের মধ্যে অ্যানাটমিটাই সবচেয়ে ভয়ঙ্কর বলে আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে যদি আমরা মেডিকেল কলেজে পা রাখার আগে অ্যানাটমির কিছু টার্ম বা কিছু জিনিস যদি শিখে যেতে পারি, আমার মনে হয় যে খুব ভালো লাগবে পড়তে। এবং আমরা শুরুতে টার্মিনোলজিগুলো শেখানোর পর হয়তো বা পার্টিকুলার কোনো বোনস নিয়ে, আমি এখন ধরো স্টারনাম নিয়ে তোমাদেরকে পড়ালাম, খুব একটা ইফেক্টিভ হবে না বললে ভুল হবে, হবে। কিন্তু আমার কথা হচ্ছে একদম শুরু থেকে জিনিসগুলো জানা ভালো। এবং যদি কেউ মেডিকেল টার্ম বুঝে বুঝে পড়ে, তার জন্য পড়াগুলো অনেক ইজি। তো আশা করছি যে ভালো কিছুই জানতে পারবা। যদিও আমি ট্রাই করতাম আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরও সেখানে যে টার্মগুলো আছে সেগুলোকেও ভেঙে ভেঙে পড়ানোর। তো ভেঙে ভেঙে পড়ালে যে সুবিধাটা হয়, যত বড় শব্দই দেখ না কেন, তোমার কাছে বিষয়টা ইজি মনে হবে। তোমার মাথায় থাকবে না, শব্দটা এত বড় শব্দ একটা রুট হতে পারে না, এখানে অনেকগুলো পার্ট আছে। যেমন আমি যদি মেডিকেল সায়েন্সের একটা শব্দ লিখি, যেটা মোটামুটি 45টা লেটার নিয়ে গঠিত, আমি জানি না লিখতে ভুল হবে কিনা, আমি আগে শব্দটা লিখি। শব্দটা হচ্ছে সো এই হচ্ছে একটা শব্দ আমি লিখলাম। এখানে মোটামুটি তোমরা কাউন্ট করতে পারো, দেখা যাচ্ছে কিনা, এখানে মোটামুটি 45টা লেটার আছে। এবং অনেকেই বলে যে এটা সবচেয়ে বড় ওয়ার্ড। আসলে একটা এমন একটা বড় ওয়ার্ড আছে, একটা প্রোটিনের নাম, যেটা নাকি 57 পৃষ্ঠা, 3 ঘন্টা লাগে ওটা উচ্চারণ করতেই। তো যাই হোক, কোনটা লংগেস্ট ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড এসব নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না। আমি শুধু দেখালাম এই যে 45 লেটারের একটা ওয়ার্ড আমি লিখলাম, এটা একটা মেডিকেল ডিজিজ। কিন্তু এটারও যদি তোমরা মিনিংগুলো জানো, এটাকে যদি তুমি খণ্ড করে পড়ো, তোমার কাছে এখনই এর মনে হবে আচ্ছা এটা এত ইজি, এবং এটা উচ্চারণ করতেও তুমি ভয় পাবা না। একটু আমাকে জানাও যে স্পষ্ট কিনা লেখাটা। আর তোমরা কে কোন মেডিকেল থেকে দেখছো আমি একটু জানতে চাই। আচ্ছা, কেউ কি কোনো কমেন্ট করছো না? কেউ কি কোনো কমেন্ট করছো না? সিএমসিএনরা হাত তুলো। আচ্ছা, এটা একটা ভালো সুযোগ যে তোমাদের একে অন্যের সাথে পরিচিত হওয়ার, যে যারা চিটাগাং মেডিকেলে চান্স পেয়েছে, এবং এখানে অনেক বড় ভাইরাও আছে, বড় আপুরাও আছে এই গ্রুপে, হয়তো বা তারা তোমাদেরকে হেল্প করতে পারে। ওকে, তাহলে এটা একটা শব্দ। এই শব্দটা যদি আমি তোমাদেরকে এখন উচ্চারণ করতে দিই, অনেকের হয়তো বা অনেক কষ্টই হবে, কিন্তু আলটিমেটলি আমরা চলো শব্দটাকে একটু ভাঙি। সো আজকে ক্লাস শুরু করলাম এই শব্দটা দিয়ে।
বোঝানোর জন্য যে যত বড়ই শব্দ হোক না কেন, তুমি যদি মিনিংগুলো বোঝো, এই মিনিং মানে এই টার্মিনোলজিগুলো আমি তোমাদেরকে শেখাবো। এটা আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে রেগুলার এরকম একটা ভিডিও দিব, বাট আমার কাছে মনে হইলো তোমরা যেহেতু চান্স পেয়েছো তোমাদের পড়াই, সো যেটা পড়াবো এটা আবার ইউটিউবে দিব, সো আলটিমেটলি থেকে গেল। এতে করে এর পরের ব্যাচ যারা চান্স পাবে তাদের আর কষ্ট করতে হবে না, তাদের বলবো আমার ইউটিউব ভিডিওটা দেখে নিও, দ্যাটস অল। তো এখানে আমি ভাগ করি, এই যে এটা একটা শব্দ যার নাম হচ্ছে নিউমোনো, এবং তোমরা জানো নিউমোনিয়া কোথায় হয়? ফুসফুসে। সো অ্যাকচুয়ালি তোমরা জানোই যে নিউমো কথাটার অর্থ হচ্ছে ফুসফুস। আমরা বাংলাটা আমার এখন লিখবো না, আমরা ডাক্তারি পড়ছি, লাং। ওকে, তারপরে আমরা সবাই জানি আলট্রা মাইক্রোস্কোপিক কথাটার অর্থ কি? অতি আণুবীক্ষণিক, তাই না? আলট্রা মাইক্রোস্কোপিক। যদিও এই টোটাল শব্দটা হচ্ছে আবার তিনটা রুট আছে, এখানে আলট্রা একটা কথা, মাইক্রো একটা কথা, স্কোপিক একটা কথা। বাট যেহেতু তোমরা আলট্রা মাইক্রোস্কোপিক সম্পর্কে জানো যে অতি আণুবীক্ষণিক, তাই আমি একসাথেই বললাম। তাহলে নিউমোনো, আলট্রা মাইক্রোস্কোপিক। তারপরে বলা আছে সিলিকো। সিলিকো কামস ফ্রম সিলিকা। তোমরা সিলিকা নাম শুনেছো? সিলিকা বালি। অ্যাকচুয়ালি বালির মধ্যে, যে বালির মধ্যে সিলিকা থাকে, সিলিকন থাকে, সেই সিলিকো থেকে আসছে। তারপরে দেখো বলা আছে ভলক্যানো। হ্যাঁ, ভলক্যানো। সো কিছু ভলক্যানো বা ভলক্যানিক অ্যাশ আছে। ভলক্যানো মানে তো জানো আগ্নেয়গিরি, তাই না? সো অ্যাশ মানে তো জানো ছাই। আমি আসছি ফাইনালি কোনীয়। কোনীয় কথাটার অর্থ হচ্ছে ডাস্ট, আর সিস মানে প্রক্রিয়া। আর বাংলা লিখবো না আমি, আমার মনে হয় কলমে কালি শেষ। সিস মানে হচ্ছে প্রসেস। তাহলে কি দাঁড়ালো? আসলে এটা একটা প্রসেস, বা আমি যদি এভাবেও বলি, সিস মানে যেমন প্রসেস, ওসিস মানে হচ্ছে আবার কন্ডিশন, মানে একটা অবস্থা। ওসিস মানে কন্ডিশন, মানে একটা অবস্থা। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ভলক্যানিক এবং সিলিকন যুক্ত ডাস্ট দ্বারা, ডাস্ট মানে তো বোঝো, তাহলে ভলক্যানিক ডাস্ট অথবা সিলিকন যুক্ত ডাস্ট দ্বারা, এবং সেই ডাস্টগুলো হবে আলট্রা মাইক্রোস্কোপিক, এতটাই ক্ষুদ্র ডাস্ট দ্বারা লাংসের যে ডিজিজ, ফুসফুসের যে ডিজিজ, তার নামই হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। বুঝতে পেরেছো? তা দেখো, যখন তুমি ওয়ার্ডগুলো ভাঙবে, এখন তোমাকে এটা কিন্তু বলতেও বিষয়টা মানে খুব ইজি লাগবে। তাহলে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস, অর্থাৎ আমাদের তোমরা জানো যে ধুলাবালি, এই যে আমরা স্মোক করি, স্মোকের ধোঁয়া গিয়েও তো ফুসফুসের বা লাংসের অনেক সমস্যা হয়। তাহলে এটা এমন একটা ডিজিজ যে ডিজিজটা ডাস্ট দ্বারা হচ্ছে। এই ডাস্টটা কিসের ডাস্ট? ভলক্যানিক ডাস্ট অথবা সিলিকা যুক্ত ডাস্ট, এবং এটা অবশ্যই আলট্রা মাইক্রোস্কোপিক। কার ডিজিজ করছে? লাংসের। তো এই হচ্ছে বিষয় যে তোমরা যদি আসলে মিনিংগুলো বোঝো, যত বড় শব্দই হোক না কেন, এটা যদি সবচেয়ে বড় শব্দ হয় আর এটা যদি তোমার ইজিলি মনে থাকে, বাদ বাকিগুলো ইজি হবে। তো চলো কথা না বাড়িয়ে আমি মাত্র 15 মিনিটস করে ক্লাস নিব, যাতে এখন তোমরা আসলে মেডিকেলে চান্স পেয়ে গেছো, এখন এত রকম বা এতটা ধৈর্য তোমাদের থাকবে কিনা যে ঘন্টার পর ঘন্টা ক্লাস নেওয়ার। তো এই কারণে আমি 15 মিনিটস করে পড়াবো। এজন্য আবার প্রতিদিন বলেছি, যাতে প্রতিদিন একটু একটু করে তোমরা টাচে থাকতে পারো, কারণ অনেকের এখন অনেক ব্যস্ততা থাকতে পারে। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো, যে আসলে একটা ওয়ার্ড কিভাবে ফর্ম হয়। একটা ওয়ার্ড, এটা ইংরেজিতেও তোমরা শিখছো, যে একটা ওয়ার্ডের যে মেইন পার্ট বা মিডল পার্ট যেটা, সেই মিডল পার্টটাকে আমরা বলি রুট। সেই মিডল পার্টটাকে আমরা কি বলি? রুট। এবং এই রুটের সাথে কখনো কখনো প্রিফিক্স যুক্ত হয়ে একটা শব্দ হয়, আবার এই রুটের সাথে কখনো কখনো সাফিক্স যুক্ত হয়ে একটা শব্দ হয়, আবার শুধু রুট এটা একটা শব্দ, আবার প্রিফিক্স, রুট, সাফিক্স এই তিনটা মিলেও কিন্তু একটা শব্দ হয়। তাহলে একটা ওয়ার্ড বিভিন্নভাবে ফরমেশন হতে পারে। তো আমাদের টার্মিনোলজিতে আমরা প্রথমে কি কি প্রিফিক্স আছে সেই প্রিফিক্সগুলো শিখব। অর্থাৎ একটা মেডিকেলের বই স্টাডি করতে গেলে আমার মাথায় এ পর্যন্ত যা আছে আমি তো সেগুলোই বলবো। তাহলে কি কি প্রিফিক্স আমার জানা আছে আমি সেগুলোই বলবো, কি কি সাফিক্স জানতে হবে সেটা বলবো, কি কি রুট জানতে হবে সেটা বলবো। এগুলো হবে আমাদের প্রথম 2-3টা লেকচারে, আমরা রুট, প্রিফিক্স, সাফিক্স সম্পর্কে শিখে ফেলবো। এবং এর পরের ক্লাসগুলো একটু অ্যাডভান্স হবে, এবং সেটা আসলে খুব একটা অ্যাডভান্স তোমাদের মনে হবে না, কারণ এর পরের ক্লাসগুলো হবে জয়েন্ট দিয়ে। কি দিয়ে? জয়েন্ট দিয়ে। অর্থাৎ প্রিফিক্স, রুট, সাফিক্স। আমি হয়তো বা এভাবে বলবো
আমি এভাবে লাংস লিখবো, লাংসে এই হয়েছে এই হয়েছে, তোমাদেরকে বলবো এখন এই ঘটনাগুলো দিয়ে তোমরা একটা ওয়ার্ড বানাও, এবং আশা করছি সেই জিনিসটা তোমরা পারবে হয়তো বা কয়েকটা ক্লাস পর। তো যাই হোক, স্টার্ট করি। যেমন নর্মালি অনেকগুলো শব্দ দিয়ে এখানে দেখানো যায়, সেই শব্দগুলো আমি আর দেখাচ্ছি না। তারপর আমি যদি দুইটা শব্দ বলে দিই, যেমন আমি যদি বলি থ্রম্বোসাইটোপেনিয়া, যেটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলেও পড়েছো, তাহলে এখানে তোমরা সবাই জানো যে থ্রম্বোসাইট মানে হচ্ছে প্লেটলেট বা অণুচক্রিকা। এখন এর পরে আছে পেনিয়া, তাহলে দেখো এই পেনিয়াটাই হচ্ছে কিন্তু ভাইয়া সাফিক্স। তাহলে তুমি যদি এই পেনিয়া মানে জানো যে পেনিয়া মানে হচ্ছে লেস বা বিলো বা সহজ কথা কম, তাহলে শুধু থ্রম্বোসাইটোপেনিয়া তো মনে রাখার দরকার নেই। যদি তোমাকে বলে লিউকোপেনিয়া, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা যে লিউকোসাইট কমে গেলে সেটা লিউকোপেনিয়া, যেটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া কি? প্লেটলেট কমে যাওয়া। অনুরূপভাবে সাফিক্স হিসেবে যেমন আমরা কমনলি বলি যে হাইপার ক্যালসেমিয়া বা গ্লাইসেমিয়া, তাহলে কমন সেন্স হচ্ছে এটাই যে তুমি যদি জানো ক্যালসে মানে ক্যালসিয়াম, হাইপার এটা হচ্ছে প্রিফিক্স, তাহলে হাইপার মানে হচ্ছে বেশি, তাহলে হাইপার ক্যালসেমিয়া মানে ক্যালসিয়াম বেড়ে গেছে। কোথায়? এই শেষে ইম আছে, ইম মানে রক্ত। তো এই বিষয়গুলোই আমরা শিখবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে একটু প্রিফিক্স নিয়ে জানবো, এবং আমার মনে হয় না যে সব প্রিফিক্স আজকে আমরা শেষ করতে পারবো। সো পড়াশোনা স্টার্ট হয়ে গেল। তোমরা হেডলাইন দাও প্রিফিক্স, এবং এই প্রিফিক্স হেডলাইন দিতে দিতে আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে আসি যে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। সো তোমরা হেডলাইন দিয়ে দাও ভাইয়া প্রিফিক্স। প্রিফিক্স ওকে, যদি প্রিফিক্স তোমরা হেডলাইন দিয়ে থাকো তাহলে আমরা স্টার্ট করি। তো প্রিফিক্সটা আসলে কি নির্দেশ করে, প্রিফিক্স হিসেবে যারা ব্যবহৃত হয় তারা আসলে কি নির্দেশ করে। তো এই যে আমি রুটের কথা বললাম, সো প্রিফিক্সটা এই রুটের হতে পারে, রুটের সাইজটা কেমন হতে পারে, রুটের সংখ্যাটা কতটুকু হতে পারে, রুটটা কোথায় অবস্থিত, অনেক কিছু ডিটারমাইন করতে পারে। সেগুলো আমার জানার দরকার নেই, আমি সরাসরি পড়ি। তো প্রথমে আমরা সাইজ রিলেটেড যত প্রিফিক্স আছে সেগুলো সব শিখে ফেলবো। তাহলে আজকে আমরা কি শিখে ফেলবো? যে সাইজ রিলেটেড যত প্রিফিক্স আছে। তাহলে প্রথমে আমি নাম্বার ওয়ান দিই। 1 নাম্বার আমি লিখলাম ইউ। সহজ একটা প্রিফিক্স দিয়ে আমি শুরু করলাম, সেটা হচ্ছে কি? ইউ। সাইজ অবলিক দিয়ে লেখো অ্যামাউন্ট। আমরা প্রথমে অ্যামাউন্ট আর সাইজ দিয়ে যত প্রিফিক্স আছে পড়ে ফেলব। তো আমরা সবাই জানি যে ইউক্যারিওটিক সেল, এই কথাটা আমরা সবাই শুনেছি। তাহলে ইউক্যারিওটিক সেল, এটাকে যদি আমরা ভাঙি, তাহলে ইউ মানে হচ্ছে প্রকৃত, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস যুক্ত, সেল মানে হচ্ছে কোষ। তাহলে ইউক্যারিওটিক সেল কথাটার অর্থ হলো যে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। সহজ কথা, ইউ মানে হচ্ছে প্রকৃত বা আসল বা ভালো। তো মাঝে মধ্যে যে জিনিসটা হয় যে একটা কোষ সে যদি নর্মাল থাকে মানে ভালো থাকে, সহজ কথা, কোষের মধ্যে তো ডিজিজ হয় তাই না? তো তাহলে যদি কোষটা নর্মাল থাকে বা ভালো থাকে, তখন কিন্তু আমরা এই কোষটার বেলায় ইউ কথাটা ইউজ করি। অথবা যেহেতু কোষটা নর্মাল আছে, তাহলে আমরা নর্মালকে সংক্ষেপে নর্ম কথাটা ইউজ করি। তাহলে আজ থেকে তোমরা যে জিনিসটা মাথায় রাখবা যে ইউ কথাটার অর্থই হচ্ছে নর্মাল, আর এই নর্মালের শর্ট নেম হচ্ছে বা শর্ট ফর্ম হচ্ছে নর্ম। যেমন যদি প্রশ্ন হয় যে হোয়াট ইজ নর্মোসাইটিক, তার মানে উত্তর হবে সাইট মানে কোষ, এই কোষটা হচ্ছে নর্মাল, এই কোষটা হচ্ছে কি? নর্মাল। বুঝতে পেরেছ? যদি প্রশ্ন হয় নর্মোক্রমিক, আমরা সবাই জানি হয়তোবা ক্রোম মানে রং। তো আমরা জানি যে আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন হচ্ছে একটা রং, তাই না? তো যদি একটা আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ নর্মাল থাকে, সেটাই হচ্ছে নর্মোক্রমিক। তো যাই হোক, এগুলো একটু অ্যাডভান্সে চলে গেল, ডাবল মিনিং। আমি জাস্ট বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? যে ইউ বা নর্ম কথাটার অর্থ হচ্ছে নর্মাল। ইউ বা নর্ম কথাটার অর্থ হচ্ছে নর্মাল। এটা লিখে ফেলো। যদি এটা লেখা হয়ে যায়
দুই নাম্বারে লিখে ফেলো প্যান। 2 নাম্বারে কি ভাইয়া? প্যান। প্রশ্ন হচ্ছে প্যান মানে কি? প্যান মানে কি করই একটা আছে সেই প্যান। আরেকটু বলে দিই, ঘাস ফড়িংয়ে তোমরা পড়েছো, ঘাস ফড়িং হচ্ছে অমনিভোরাস, রাইট? ঘাস ফড়িং হচ্ছে অমনিভোরাস মানে সর্বভুক। আবার তোমরা লাইকেনে পড়েছো, লাইকেন হচ্ছে অমনিকোলাস লাইকেন, অর্থাৎ যে লাইকেন বিভিন্ন মাধ্যমে জন্মায়। তার মানে হচ্ছে এই অমনি সর্ব, প্যান সব। সো অমনি আর প্যান কথাটার অর্থ হচ্ছে অল। সো ভুল করা যাবে না, অমনি এটা বিসিএস পরীক্ষায় এসেছিল, প্যান মানে হচ্ছে অল। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, প্যান সাইটোপেনিয়া, তাহলে একটু আগে আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া শিখেছি। তাহলে পেনিয়া কথাটার অর্থ যে কম, সেটা আমরা একটু আগে বুঝেছি। এখন কি কম? প্যান সাইটো, প্যান মানে কি অল, সাইটো মানে কি সেল। অর্থাৎ ব্লাডে যখন অল সেল কমে যাবে, আমরা জানি ব্লাডে 3 ধরনের সেল থাকে, কি কি? রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লেটলেট। তাহলে আলাদা করে যদি শুধু প্লেটলেট কমে, যেমন ডেঙ্গুতে প্লেটলেট কমে, সেটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোপেনিয়া। আবার আলাদা করে যদি লিউকোসাইট কমে, সেটা হচ্ছে লিউকোপেনিয়া। কিন্তু এমন যদি হয় যে সবগুলো ব্লাড সেলই কমে গেল, তখন তার নাম হচ্ছে প্যান সাইটোপেনিয়া। তাহলে এই প্যান কথাটার অর্থ হচ্ছে অল, এবং তোমাকে এটাই জানতে হবে যে প্যান কথাটার অর্থ হচ্ছে অল। আমি তো এরকম প্যান দিয়ে অনেক এক্সাম্পল দিতে পারি, সেই এক্সাম্পলগুলো আমি না দিয়ে তোমরা যখন বই পড়বা, তখন তোমরা এই বই পড়তে পড়তে এই প্যান যখনই পারবা, তখন আর আলাদা করে তোমাকে ডিকশনারি খুঁজতে হবে না, আল্লাহ প্যান মানে কি। ঠিক আছে? এখন মেডিকেলের জন্য তোমরা যে বইটা পড়তে পারো, ফিজিওলজির একটা বই, কালি মনে হয় শেষ, ফিজিওলজির একটা বই গাইটন। ফিজিওলজির আরো বই আছে জ্ঞানং, কিন্তু গাইটন এর ভাষাটা তুলনামূলক সহজ। যদিও আমরা লাস্ট পর্যন্ত ফার্স্ট প্রফে পুরো গাইটনটা পড়ে শেষ করতে পারি না, অনেক স্টুডেন্টই পারে না, আমিও পারি নাই, কেউ কেউ হয়তো বা পারে। আলটিমেটলি গাইড বই আমরা পড়ি, কিন্তু এই গাইটন বইটাতে এত চমৎকার করে ইজিলি লেখা আছে, তোমরা এইটা পড়লে খুব সহজেই কথাগুলো বুঝতে পারবা, ভাষাগুলো বুঝতে পারবা। সো ট্রাই করো এই গাইটন বইটা। বিশেষ করে যারা ভালো রেজাল্ট করেছে তাদের কেনার দরকার নেই, তারা গিফট পাবা বিভিন্ন কোচিং সেন্টার থেকে, কিন্তু তারপরেও হ্যাঁ কিনতে পারো। তবে একটা সহজ বুদ্ধি আছে, পিডিএফ পাওয়া যায়, তোমরা পিডিএফ থেকেও করতে পারো। তো আমরা 2টা শব্দ বা 2টা প্রিফিক্স লেখালাম। এখন যেটা আমরা লেখাবো সেটা হচ্ছে নাম্বার 3। আমি আর একটা এক্সাম্পল দিব না, আমি একটু মিনিং গুলো লেখাই। মেগালো, মেগালো কথাটার অর্থ হচ্ছে লার্জ, লার্জ। তবে বলে রাখি, এই মেগালো শব্দটা প্রিফিক্স হিসেবেও ব্যবহৃত হয়, যেমন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আবার এই মেগালো শব্দটা সাফিক্স হিসেবেও কিন্তু ইউজ হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই সাফিক্সে, হেপাটোমেগালি। আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি যে হেপাটোমেগালি কি, ছেলেমেয়েরা তোমরা সবাই জানো হেপাটাইটিস হয় যকৃতে, তার মানে হেপাটো মানে যে লিভার, এটা তোমরা সবাই জানো। এখন তোমরা আজকে শিখলা মেগালো মানে লার্জ, তার মানে হচ্ছে হেপাটোমেগালি মানে হচ্ছে লিভার যখন লার্জ হয়ে যাবে। লার্জ হয়ে যাবে মানে কি? ছোট বাচ্চার লিভার, সে বড় হয়ে গেল, ওটা কি হেপাটোমেগালি বলবো? না, প্রত্যেকটা এজের জন্য লিভারের তো একটা নির্দিষ্ট সাইজ আছে, তাহলে এই সাইজের যদি বেশি হয়ে যায় সেটাই হচ্ছে হেপাটোমেগালি, তাই না? তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা একটু আনসার দাও তো, এটার অর্থ কি? স্প্লেনোমেগালি, স্প্লেনোমেগালি এই শব্দটার অর্থ কি তোমরা জানাও তো। আমার মনে হয় ভুল হচ্ছে, মেগালির এল মানে ডাবল এল না একটা এল, আমার মনে পড়ছে না। যাই হোক, এটা আজকের টার্মিনোলজিতে এটা ফ্যাক্ট না, তবে চেক করে নিও। তোমরা একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, তাহলে স্প্লেনোমেগালি মানে কি? আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখছি, আমাকে একটু জানাও তো কমেন্ট করে। ভেরি গুড আসিফ, সাইটোমেগালো ভাইরাস, ওয়াও, অর্থাৎ যে ভাইরাসের সাইড কোষ বড় হয়ে যায়, দেখছো কত সুন্দর। ঠিক আছে, তোমরা একটু জানাও তো কমেন্ট করে যে স্প্লেনোমেগালি, স্প্লেনোমেগালি কথাটার অর্থ কি দাঁড়ায়। এবং আমি হিন্টস দেই, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু স্প্লেন এসেছে। ভেরি গুড, আব্দুল মুহিত বলেছে প্লিহা বড় হওয়া, হ্যাঁ সাদিয়াও বলেছে লার্জ স্প্লিন, বানান যদিও ভুল হয়েছে।
মিথুন ঘোষ বলেছে প্লীহা বড় হওয়া, স্প্লিন বড় হয়ে যায়। এই তীর্থ একটু ভুল করেছে, অগ্নাশয় হচ্ছে প্যানক্রিয়াস। হ্যাঁ, অগ্নাশয় হচ্ছে প্যানক্রিয়াস, ওটা হবে প্যানক্রিয়েটিকোমেগালি। ওকে, স্প্লিন বড় হয়ে যাও। এবং দেখো তোমাদের কিন্তু এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ওই যে রক্ত তৈরি করে লোহিত কণিকা ভ্রূণ অবস্থায়, সেখানে স্প্লিন ছিল ব্র্যাকেটে প্লীহা। তাহলে স্প্লিন মানে প্লীহা। তোমরা এখন প্লীহার কথা ভুলে যাও, তোমাদের মাথায় রাখতে হবে স্প্লিন কই থাকে, গুগল করবা স্প্লিন কই থাকে। এখন একটু নেটটাকে খুব ভালো মতো ইউজ করো। তো হয়ে গেল মেগালো দিয়ে, তাহলে আমাদের 3টা হয়ে গেল। এখন আমি যেগুলো বলবো যে 4টা, এই 4টা তোমরা সবাই পারো, তাই এটা নিয়ে আমি আর বেশি পেঁচাবো না। সেটা হলো ম্যাক্রো, মাইক্রো, হাইপার, হাইপো। সো ম্যাক্রো মানে হচ্ছে বড়, আই মিন লার্জ, আর মাইক্রো মানে হচ্ছে স্মল। এখন লার্জ স্মল মানে কি? যেমন আমি হচ্ছি লার্জ, আমার বাচ্চাটা হচ্ছে স্মল, এই লার্জ স্মল। কিন্তু আমরা মেডিকেলে মোটামুটি ম্যাক্রো যেগুলো, সেগুলো আসলে ম্যাক্রোস্কোপিক, অর্থাৎ সহজ কথা খালি চোখে নেকেড আইতে আমরা যা দেখতে পাই সেগুলো বোঝাতে আমরা ম্যাক্রো বুঝাই। আর যেগুলো নেকেড আইতে দেখতে পাই না, মাইক্রোস্কোপিক, সেগুলো আমরা মাইক্রো কথাটা ইউজ করি। এটাই হচ্ছে নর্মাল। আর হাইপার মানে হচ্ছে, হাইপার মানেও কি মনে হতে পারে লার্জ, তাই না? কিন্তু এখানে হাইপার বলতে যেটা বোঝাচ্ছে যে প্রত্যেকটারই একটা নর্মাল লিমিট থাকে। এই নর্মাল লিমিট থেকে যদি বেড়ে যায়, অর্থাৎ এক্সিড হয়ে যায়, যেটাকে আমরা একটা সুন্দর টার্ম বলি এলিভেটর পারসন এলিভেট হয়ে যায়, বা যেটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, মানে অর্থাৎ বেড়ে গেছে, ইনক্রিজড, আরো ভালোভাবে ইনক্রিজড। ওকে, অর্থাৎ যে কোনো একটা নর্মাল লিমিট থেকে, ধরো কারো লোহিত কণিকার সংখ্যা বেড়ে গেছে, কারো লোহিত কণিকার সংখ্যা কি হয়ে গেছে? বেড়ে গেছে, তখনও আমরা কিন্তু এই হাইপার কথাটা ইউজ করতে পারি। যেমন কারো আমরা রক্ত পরীক্ষা করে দেখলাম বিলিরুবিন বেড়ে গেছে, বিলিরুবিন বেড়ে গেছে, তাহলে হাইপার মানে বেড়ে গেছে। কি বেড়ে গেছে? বিলিরুবিন। কোথায় বেড়ে গেছে? রক্তে। তাহলে হাইপার বিলিরুবিনেমিয়া, এই শেষে এমিয়া, এম, এই ব্যাপারটা হচ্ছে রক্ত বোঝায়, বুঝতে পারছো? যেমন থ্রম্বোসাইটোপেনিয়া। ওকে, যাই হোক, তাহলে হাইপার বিলিরুবিনেমিয়া বা হাইপার বিলিরুবিনিয়া। ওকে, হাইপার বিলিরুবিনিয়া। সো এই যে হাইপার কথাটার অর্থ বেড়ে যাওয়া। কি বেড়ে গেছে? বিলিরুবিন। আর হাইপো মানে জাস্ট উল্টা, অর্থাৎ এই চিহ্ন দেখাবো, তাহলে মনে রাখো এই চিহ্ন মানে কোনো কিছু কমে যাওয়া, এই চিহ্ন মানে কোনো কিছু বেড়ে যাওয়া, এবং এটার অর্থ হচ্ছে ডিক্রিজ। এবং সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস এখানে শেখায়, সেটা হচ্ছে যখন তোমরা মেডিকেলে ক্লাস করবা, দেখবা যে টিচাররা মাঝে মধ্যে অনেক ফাস্ট বলবে, তুমি ঠিকঠাক লিখতেও পারবে না। এজন্য মাঝে মধ্যেই তোমাকে সংকেত ইউজ করতে হবে। যেমন যেমন হয়তোবা তোমরা ইউজ করো, ইয়ের উপর যদি আমরা এরকম একটা দাগ দেই, এটার অর্থ হচ্ছে উইথ, এটার অর্থ হচ্ছে উইথ। ইয়ের নিচে যদি দাগ দেই, এটাকে আমরা বলি হুইস। বুঝতে পারছো? যেমন তোমরা লিখছো যে একটা লাইন লিখতে হচ্ছে, এই লাইনের মধ্যে হঠাৎ মেল কথাটা আসলো, তাহলে যারা চালাক তারা কি করবে? লিখতে 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 এই এই, অর্থাৎ আমার এই চিহ্ন দিলেই তো আমি বুঝতে পারছি এটা ফিমেল। তাহলে আলাদা করে FEMALE লেখার তো দরকার নেই। সো এই কারণে এই শর্ট ফর্মগুলো কিন্তু তোমাকে শিখতে হবে, যে ইয়ের উপরে দাগ মানে উইথ, ইয়ের উপরে নিচে দাগ মানে কি হুইস, এই বিষয়গুলো। ঠিক আছে, যাই হোক, আমরা প্রিফিক্স পড়ছিলাম, আমরা সাইজ এবং অ্যামাউন্ট দিয়ে কিছু প্রিফিক্স শিখে ফেলেছি। ঠিক আছে, কয় মিনিট হয়েছে? হ্যাঁ, রাগ হলে বলি হাইপার হয়ে গেছে। কয় মিনিট হয়ে গেছে একটু বলো তো ভাই? আমরা আরো যত মিনিটই হোক আর একটু পড়বো আমরা আজকে। সেটা হলো নেক্সট আমরা সাইজ অ্যামাউন্ট দিয়ে পড়লাম, এখন আমরা স্পিড দিয়ে দুটা জিনিস শিখবো। এটাও তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখছো। তাহলে ওখানে আমরা 7টা জিনিস শিখেছি, 8 নাম্বার দিই। একটা হচ্ছে ট্যাকি, আর একটা হচ্ছে ব্রাডি। এটা কিন্তু রক্ত চ্যাপ্টারে তোমরা শিখেছো। সো ট্যাকি কথাটার অর্থ হচ্ছে মানে বেড়ে যাওয়া। তো ওইখানে হাইপার মানেও আমরা কি পড়লাম ভাইয়া? বেড়ে যাওয়া। কিন্তু এই ট্যাকি মানে যে বেড়ে যাওয়া, এটা হচ্ছে কিন্তু স্পিড বেড়ে যাওয়া। বলো এই ট্যাকি মানে কি বেড়ে যাওয়া? স্পিড বেড়ে যাওয়া। তাহলে এটার ইংলিশ আমরা ওই লার্জ না লিখে কি লিখবো? ফাস্ট। আর ব্রাডি মানে আমরা কি লিখবো? স্লো। অর্থাৎ আমি যদি এখন একটা ওয়ার্ড বলি যে ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, তাহলে বুঝতেই পারছো কার্ডিয়া মানে হার্ট,
অর্থাৎ হার্টবিট বোঝাচ্ছে ট্যাকি মানে বেড়ে গেছে। তাহলে নর্মাল যে প্রতি মিনিটে 70 থেকে 80 বার হার্টবিট হয়, তাহলে বা যেটাকে পালস বলি, তো সেটা যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া। আর যদি কোনো কারণে সেটা কমে যায় তখন সেটাকে আমরা বলবো ব্রাডিকার্ডিয়া। সেভাবে এটা আমি হার্টবিট দিয়ে বললাম, যে কোনো জিনিসের বেলায় এই ট্যাকি ব্রাডিটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে স্পিড দিয়ে এই দুইটাই, স্পিড দিয়ে আর কিছু নাই। এখন আমরা মুভমেন্ট দিয়ে 3টা জিনিস শিখব। তাহলে স্পিড শেষ, এখন আমরা শিখব লাস্ট আজকের মুভমেন্ট দিয়ে 3টা মুভমেন্ট। হ্যাঁ, মুভমেন্ট। তো 10 নম্বরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যাপ। সেটা হচ্ছে অ্যাপ। তাহলে অ্যাপ একটা প্রিফিক্স, এটা মুভমেন্ট, যে কোনো মুভমেন্টে এই অ্যাপ প্রিফিক্সটা ইউজ হয়, তবে অন্য ক্ষেত্রেও কিন্তু ইউজ হতে পারে। তো অ্যাপ কথাটার অর্থ হচ্ছে অ্যাওয়ে। অ্যাপ কথাটার অর্থ হচ্ছে অ্যাওয়ে। যেমন আমি যদি তোমাদেরকে একটা খুব ইংরেজি শব্দের কথা বলি, অ্যাবনর্মাল। সো আমরা সবাই জানি নর্মাল মানে স্বাভাবিক, তাহলে অ্যাব মানে হচ্ছে অ্যাওয়ে, অর্থাৎ যে নর্মাল থেকে অ্যাওয়ে, দূরে, অর্থাৎ সেটা অস্বাভাবিক। তো মুভমেন্টের বেলায় আমরা অ্যাপ ইউজ করি। যেমন আমি তোমরা নিশ্চয়ই অ্যাবডাক্টর অ্যাডাক্টর মাসলের কথা শুনেছো না ভাইয়া? অ্যাবডাক্টর অ্যাডাক্টর। তাহলে তুমি যদি এই প্রিফিক্সটা জানো যে অ্যাব মানে হচ্ছে অ্যাওয়ে আর অ্যাড মানে হচ্ছে ক্লোজ, অর্থাৎ বা নিয়ার বা কাছে বা কোনো কিছুর দিকে, বা আমরা বলতে পারি টুয়ার্ড কোনো কিছুর দিকে, তাহলে এখন যদি তোমাকে বলা হয় অ্যাবডাক্টর মাসল বা পেশির কাজ কি, অ্যাডাক্টর পেশির কাজ কি, তোমার কিন্তু ভুল হবে না। তাহলে দেখো আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার অ্যাক্সিস। এই দেহের অক্ষ থেকে যে মাসল দেহের অক্ষ থেকে কোনো অঙ্গকে দূরে নিয়ে যায়। যেমন তোমরা আমার এই হাতটা দেখতে পাচ্ছ কিনা, এই যে আমি মুভমেন্ট করে হাতটাকে দূরে নিয়ে যাচ্ছি, যে মাসল এই কাজটা করলো তার নাম হচ্ছে অ্যাবডাক্টর মাসল। আর এর বিপরীত কাজটা করছে যে মাসল, এটাকে আমরা বলি অ্যাডাক্টর মাসল। তার মানে এটা হচ্ছে আমার অ্যাক্সিস থেকে অ্যাওয়ে দূরে নিয়ে গেল অ্যাবডাক্টর, অ্যাক্সিসের টুয়ার্ডসে নিয়ে আসলো, এটা হচ্ছে অ্যাডাক্টর। দ্যাটস অল। ঠিক আছে, আশা করছি অ্যাব আর অ্যাড মনে থাকবে। এবং আজকে লাস্ট ওয়ার্ড মানে প্রিফিক্স, সেটা হলো ডিস। আমরা জানি যে ডিস কথাটার অর্থই হচ্ছে অ্যাবনর্মাল টাইপের, তবে ডিস কথাটা আমরা মূলত সেপারেট অর্থে ইউজ করি। সেপারেট বানান ভুল হলো কিনা দেখো, পৃথক। যেমন তোমরা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ, যোগ করা। তাহলে আমি যদি এখন বলি ডিসইন্টিগ্রেট, তাহলে ইন্টিগ্রেট মানে যদি হয় যোগ করা, তাহলে ডিসইন্টিগ্রেট কথাটার অর্থ কি? পৃথক করা। সো এক্স্যাক্টলি তাই, ডিস কথাটার অর্থ হচ্ছে সেপারেট। তো ঠিক আছে, আজকে আর বেশি সময় নিব না। এভাবে আমি প্রিফিক্স গুলো হয়তো বা আমার 2-3 দিন লাগবে, কারণ একদিনে 1 ঘন্টা হলে হয়তো আজকে এনার্জি থাকবে, নেক্সট দিন কিন্তু এনার্জি থাকবে না। বাট 15 মিনিট করে আজকে প্রথম দিন হয়তো একটু গল্প করলাম, বিশাল একটা শব্দের কথা বললাম, দেখি বেশি হয়ে গেল। নেক্সট দিন থেকে আমরা সরাসরি এখানে চলে যাব, আর কথাবার্তা বলার সুযোগ নেই। ঠিক আছে, তো ভালো থেকো। তারপরে তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট করো, আমি আর ওয়েট করছি না, আমি কেটে দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।